বাংলাদেশের ইমেজ কি, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেক পজিটিভ ইমেজ আছে, কিন্তু সবই যে পজিটিভ তা কিন্তু না। আমাদেরকে মেনে নিতে হবে যে আমাদের সব ইমেজ পজিটিভ না, অনেক কিছু নেগেটিভ আছে। সেটাকে আমাদের চেষ্টা করতে হবে যেন সেই শর্টকামিংগুলিকে দূর করে আমরা যেন একটা পজিটিভ ইমেজ প্রতিস্থাপন করতে পারি। প্রথম প্রসঙ্গ হলো কি, যে ইমেজ কিন্তু একদিনে সৃষ্টিও হয় না, আর হঠাৎ একটা ঘটনা, একদিনের ঘটনা সেটা শেষ হয়ে যায় না। এটা দীর্ঘ সময়ে ধীরে ধীরে সেটাকে গড়ে তুলতে হয়, এবং যদি কোনো একটা ছোটোখাটো ঘটনা ঘটে যায় নেগেটিভ, সেটাকে তারপরে খুব তাড়াতাড়ি চেষ্টা করতে হয় যেন সেটাকে আমরা দূর করে দিতে পারি। এখানে ইউএন পিস কিপারদের রোল নিয়ে কথা ইতিমধ্যে হয়ে গেছে। আমরা জানি যে তারা আমাদের বিশাল ইমেজ সৃষ্টি করেছেন, বিশেষ করে আফ্রিকার দেশগুলিতে। এ নিয়ে ইতিমধ্যেই ফজলে আকবর বলেছেন, কাজেই এটা নিয়ে আর দ্বিমতের কোনো সুযোগ নেই যে তারা খুব ছোট অবস্থান থেকে শুরু করে এখন তো আমরা ওয়ান অফ দি লার্জেস্ট কন্ট্রিবিউটার্স, কখনো ফার্স্ট কখনো সেকেন্ড, এবং তারা অত্যন্ত সুনামের সাথে পৃথিবীতে আমাদের পক্ষ থেকে, আমাদের দেশের পক্ষ থেকে কাজ করে যাচ্ছেন, এবং সেটা আমাদের ইমেজ বৃদ্ধিতে, আমাদের ব্র্যান্ডিংয়ে অনেক সহায়তা করেছে। এনআরবিদের রোল, এটা প্রধানত পজিটিভ, কিন্তু আবার আমি বলি যে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু নেগেটিভও আছে। সেটাকে আমাদের সঠিক পথে তুলে আনতে হবে। যখন একজন ট্যাক্সি চালক তার গাড়িতে ভুলক্রমে রেখে যাওয়া বিপুল পরিমাণ অর্থ তার মালিককে খুঁজে বের করে ফেরত দেন, এই এক ঘটনায় কিন্তু আপনার ইমেজ অনেকখানি বেড়ে যায়। কিন্তু যখন দেখা যায় যে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে যারা মারা পড়ে বা উদ্ধারকৃত, তাদের মধ্যে একটা বড় অংশ বাংলাদেশের, আপনার ইমেজ কিন্তু তখন কমে, আপনার ইমেজ কিন্তু তখন নিচে নেমে আসে। এটাকে রিকগনাইজ করতে কিন্তু আমাদের এগোতে হবে। আমাদের বিশাল সংখ্যক কর্মী কাজ করেন মধ্যপ্রাচ্যে, এবং তাদের পাঠানো অর্থে কিন্তু আমাদের অর্থনীতির চাকা ঘোরে, এটা সবাই স্বীকার করে। কিন্তু এখানে দেখুন, সবচেয়ে কম বেতনে যান, সবচেয়ে বেশি অর্থ ব্যয় করে বাংলাদেশ থেকে। একই কাজ করতে নেপাল থেকে যায় আমাদের 1/4 অর্থ ব্যয় করে। সমস্যাটা কোথায় হয়? বাংলাদেশে। এবং সেই সমস্যারই এক্সটেনশন কিন্তু দাঁড়ায় ওখানে, কারণ যিনি যান, যে তিনি 2 বছর 2.5 বছরের বেতন দিয়ে এখান থেকে গেছেন 3 বছরের চুক্তিতে, তার মাথা খারাপ হয়ে যায় প্রথম দিনে যে কি করে তিনি সেই টাকা উদ্ধার করবেন, সংসার চালাবেন, এবং কিছু উদ্বৃত্ত রাখবেন যেটা দিয়ে উনি ভবিষ্যতে গিয়ে দেশে ভালো মতো চলতে পারবেন। তো কাজেই এটা সমস্যাটা বাংলাদেশের সৃষ্টি হয়, সেটার দায় গিয়ে পড়ে মিশনে। কারণ আবার আমি বলছি, আমি কিন্তু এখানে আমাদের মিশনগুলিকে ডিফেন্ড করতে আসি না, আমি শুধু প্রকৃত অবস্থাটা বলতে আসছি। অনেকে কমপ্লেন করেছেন আমার কাছে যে ভাই, রাশিয়ান একজন বিপদে পড়েছে, চিটাগাংয়ে এখান থেকে একজন অফিসার চলে গেছে, গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে এসেছে, আপনারা তো কিছুই করেন না। রাশিয়ানদের এরকম একটাই সমস্যা আসে বছরে, বা 2টো সমস্যা আছে, বা 5টা সমস্যা আছে। 5 জন লোক তাদের এখানে আছেন যারা এগুলি দেখাশোনা করেন। আমার সৌদি আরবে 32 লাখ লোক, এখন সর্বশেষ যেটা কাউন্টিং এসেছে, 32 লাখ লোকের মধ্যে তো 2 লাখ সমস্যা কমপক্ষে। এই 2 লাখ সমস্যা সমাধানের জন্য আমার আসলে সমস্যা আরো বেশি, 2 লাখের চেয়ে অনেক বেশি। আমি বলছি যে যদি সর্বনিম্ন 2 লাখ সমস্যাও থাকে, সেটা টেক কেয়ার করার জন্য আমার মোট কর্মচারী আছে 20 জন। তারা কি করে সেটা এইভাবে সমাধান করবে, কি করে? তারপরেও এটা আপনাদের অভিযোগ কিছু সত্য, যে আমি বলার চেষ্টা করি সবসময় যে যে কাজটা তুমি করতে পারবেও না, সেটা একটু বুঝিয়ে বলো, একটু সুন্দর হাসি মুখে বলো, তাহলে কিন্তু যে একটা সার্ভিস যে পেল না, সেও কিন্তু অনেকটা আশ্বস্ত হবে যে না, আমার কথাটা তো শোনা হয়েছে, এটা সম্ভব নয়। প্রচুর দাবি বা অনুরোধ আসে যেগুলি আসলে সহায়তা করা দেওয়া সম্ভব না, কারণ সেটা আইনে কুলোয় না। কিন্তু সেটা ঠিকমতো বুঝিয়ে বললে তারা অনেকে বোঝেন। অনেকে কিন্তু বুঝতে চান না, বিশেষ করে যাদের একটু ক্ষমতার সাথে যোগ সাজস আছে, তারা জোর করে অনেক কিছু আদায় করে নেওয়ার চেষ্টা করেন, এবং সেটা নিয়ে কিন্তু আমাদের অফিসারদের, কর্মচারীদের প্রচুর দুর্নামেরও সম্মুখীন হতে হয়। তো আমি ডিফেন্ড না করেও বলছি যে আসলে আমাদের সমস্যাটা অনেক ব্যাপক, এবং আমাদের সামর্থ্য অনেক কম। এই সামর্থ্য এবং এই প্রত্যাশার যে একটা বড় তফাৎ, এটা কিন্তু মিশনগুলোকে বহন করতে হয়।
একটা বড় জিনিস যেটা ইমেজের ব্যাপারে এবং এই ব্র্যান্ডিং এর ব্যাপারে সমস্যা যেটা হয় সেটা ইতিমধ্যে উত্থাপিত হয়েছে। আমি আসলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে দেখাচ্ছিলাম যে আমি 3টা পয়েন্ট লিখে রেখেছি যেটা উনি ইতিমধ্যে টাচ করেছেন। একটা হচ্ছে যে আমাদের যে 2-3টে রাজনৈতিক দল বড় বড় আছে বাংলাদেশে, তারা হলো পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক দল। কারণ পৃথিবীর কোনো দেশের কোনো রাজনৈতিক দলের এত শাখা, এত কর্মী নাই পৃথিবীর বাকি অংশে। আমাদের বিশেষ করে যদি আমি বলি যে আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত, জাতীয় পার্টি ও ক্ষেত্র বিশেষে তাদের সমস্ত বিশ্বের শাখা আছে এবং তারা এই বাংলাদেশের এখানে রাজনীতিতে যেমন এই 2 দল বা 3 দল প্রচন্ড শত্রু ভাবাপন্ন, একই রকম শত্রু ভাবাপন্ন আমাদের এক্সপেক্টেড যারা আছেন তাদের যে দল, এই দলের যে ব্রাঞ্চগুলি আছে সেগুলো আপনারা দেখেছেন। এবং আমি তো সরকারের এই পদে আছি অল্প কিছুদিন, 33 বছর চাকরি করে রিটায়ার করেছি 11 বছর আগে। এরকমটি পৃথিবীর আর কোন দেশের ক্ষেত্রে দেখেছেন আপনারা যে কেউ একজন এখান থেকে যায় আর তাকে ওই ডিম সরার জন্য বা তার বিরুদ্ধে স্লোগান দেওয়ার জন্য বিরাট সংখ্যক মানুষ দাঁড়িয়ে আছে? ইস্যু ভিত্তিক না, সে ব্যক্তি এবং দল ভিত্তিক হয় আমাদের যে রিয়াকশনগুলো। এটা আমাদের বিরাট ক্ষতি করছে আমাদের ইমেজের ক্ষেত্রে, আমাদের ব্র্যান্ডিং এর ক্ষেত্রে। ভারতীয়দের দিকে তাকান, আমিও আর অন্য কোনো উদাহরণ দিতে চাই না। ভারতীয়দের দিকে তাকান, তারা কিভাবে এটা ডিল করে। তাদের প্রধানমন্ত্রী যখন যায় তখন কিন্তু সেখানে দুয়োধ্বনি দেওয়ার জন্য কেউ দাঁড়িয়ে থাকে না বা সংগঠিত হয় না। আমাদের এখানে হয়। এটা হয়ে আসছে। এটা এখনকার বা এর আগের রেজিমের বা তার আগের রেজিমের প্রশ্ন না, এটা চিরদিন হয়ে আসছে। এটা থেকে আমাদেরকে বেরোতে হবে। দ্বিতীয় প্রশ্ন, ভারতীয়রা যেই সুযোগ সুবিধা পাচ্ছে সমস্ত পৃথিবীতে সেটা আমরা পাই না কেন, বা অন্তত প্রপোর্শনেটলি পাই না কেন? পাই না এই কারণে যে আমরা স্থানীয় রাজনীতিতে জড়িত হই খুব কম। যে স্বপ্ন দেখাচ্ছেন এই স্পিকার সাহেব, সেটা তখনই সম্ভব হবে যখন আমরা স্থানীয় রাজনীতিতে জড়িত হব। আমি অল্প কিছু সময় রাষ্ট্রদূত ছিলাম শুধু দক্ষিণ আফ্রিকা। ফরচুনেটলি সেখানে কিন্তু যখন কোনো অতিথি গেছে ঢাকা থেকে, তখন আওয়ামী লীগ ক্ষমতায়, আমি দেখেছি যে বিএনপি এবং আওয়ামী লীগের লোকজন একসাথে মিলে থাকে কিন্তু সম্বর্ধনা দিয়েছে, তাকে ডিনার খাইয়েছে ইত্যাদি ইত্যাদি। এইটা একেবারেই এক্সেপশন। আমি সেটা কিন্তু পশ্চিমে, যেখানে গণতান্ত্রিক ধারা আরো অনেক বেশি শক্তিশালী হওয়ার কথা, সেখানে কিন্তু আমি এটা দেখিনি। আমি দেখেছি যে সবসময় 2 ভাগ হয়ে যায়। অথচ দক্ষিণ আফ্রিকায় এটা কিন্তু মোটামুটি, তাদের মধ্যে কিছু সংঘাত আছে কিন্তু অ্যাটলিস্ট মুখ দেখাদেখিটুকু আছে এবং একসাথে হয়ে তারা অনেক কিছু করতে পারে। এই জিনিসটা আমাদেরকে করতে হবে। দ্বিতীয়, স্থানীয় রাজনীতিতে জড়িত হতে হবে। আমি ওদের কাউন্সিল, যে এএনসির, আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের যে কাউন্সিল, সেখানে আমাকে দাওয়াত দিয়েছিল, গেছি। আমার খুব ভালো লেগেছে। 2-3 জন কাউন্সিলর ছিলেন বাংলাদেশি অরিজিনের, তার মানে তারা স্থানীয় রাজনীতিতে জড়িত হয়ে এসেছেন। এবং ওখানে কিন্তু এই বাংলাদেশের মতো ওই কেন্দ্র থেকে নির্ধারণ করে দেওয়া হয় না যে কে কাউন্সিলর হয়ে আসবে। ওখানে একেবারে প্রতিটা ব্রাঞ্চে নির্বাচনের মাধ্যমে উঠে আসে যে কে ওখানে প্রতিনিধি হিসাবে যাবে, এবং তার মধ্যে বাংলাদেশি 2-3 জন ছিলেন। আমার এটা অত্যন্ত ভালো লেগেছে। এটা হচ্ছে আমাদের রাস্তা। যদি আমরা ব্র্যান্ডিং করতে চাই, আমরা যদি ইনফ্লুয়েন্সিয়াল হতে চাই, তাহলে এটা রাস্তা। আপনি আজকে যে নতুন সরকার গঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে, সেখানে তাকান, ভারতীয় কয়েকজন সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ পজিশনে এসে যাচ্ছেন। আমাদের এটা কতটুকু হয়? বরং পাকিস্তানিদের কিছুটা হচ্ছে আজকাল। বাংলাদেশে তো টাওয়ার হ্যামলেটসে হয়েছে, আরো 2-1 জায়গায় হয়েছে, কিন্তু তারপরে আপনি খেয়াল করে দেখুন, আমাদের কয়েকজন এমপি আছেন। রূপা হক এসেছিলেন কয়েকদিন আগে, একসাথে আমরা একটা মিটিংও করেছি। এইটা হলো আসলে ব্র্যান্ডিং এর। এবং বাংলাদেশকে আপনারা শুধু ব্র্যান্ডিং মানে কি, শুধু তো ব্র্যান্ডটা সৃষ্টি করা না, সেটার অনেক বেনিফিট আছে দেশের জন্য। আপনারা যখন এই ব্র্যান্ড সৃষ্টি করেন, ভারতের যে ইমেজ, তারা কিন্তু এই ডায়াসপোরা কিন্তু সৃষ্টি করেছে। বিভিন্ন সফটওয়্যার কোম্পানির প্রধান হচ্ছেন ভারতীয়, বিভিন্ন ব্যাংকের প্রধান হচ্ছেন ভারতীয়, বিভিন্ন রাজনৈতিক দল, এমনকি তাদের তো একজন আধা ভারতীয় ভাইস প্রেসিডেন্ট ছিলেন, একজন ভারতীয় ছিলেন গভর্নর মার্কিন যুক্তরাষ্ট্রে। এগুলো হচ্ছে আসল রাস্তা ব্র্যান্ডিং এর। অবশ্যই আমাদেরকে ভালো কাজ করতে হবে। ভালো কাজ করলেই ব্র্যান্ড অটোমেটিক্যালি উপরে ওঠে।
খারাপ কাজ করলে সেটা নামে, কিন্তু তখন যদি খারাপ কাজের সংখ্যা যদি কম হয়, একটা মার্ডার হয়, সেটাতে ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু একজন ভারতীয় যদি মার্ডার করে তখন সেটা কিন্তু মুখ্য হয়ে দাঁড়ায় না, এই জন্য যে তারা আরো অনেকগুলি বড় বড় পজিশনে তারা আছেন, সেটাই তাদের ব্র্যান্ডের মূল জিনিস। আমাদের কিন্তু ছোটখাটো একটা অপরাধ ঘটলে সেটা দেখা যায় যে খুব বেশি মানে সেখানে সেটাকে খুব বেশি করে উপস্থাপন করা হচ্ছে, অথচ একই কাজ যদি একজন ভারতীয় করেন সেটা কিন্তু অতটা উপস্থাপন হচ্ছে না। এখানে আরেকটা বিষয় আছে, মধ্যপ্রাচ্যের যে পত্রিকাগুলি আছে সেগুলিতে ভারতীয়রা বিরাট ভূমিকা পালন করছে, তাদের প্রচুর এমনকি এডিটোরিয়াল পলিসি নির্ধারণের ক্ষেত্রে তারা ভূমিকা পালন করছে। আমাদের সেখানে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যে আমাদের একটা ছোটখাটো ঘটনা ঘটলেও, সেটাকে নেগেটিভ ঘটনা ঘটলেও সেই খবরটাই প্রাধান্য পায়, পজিটিভটা প্রাধান্য পায় না। এটা ভারতের ক্ষেত্রে ঠিক উল্টোটা ঘটে, কারণ তাদের লোকজন সেখানে ওই অবস্থানে পৌঁছতে পেরেছে। সবচেয়ে কম বেতনে কেন আমাদের লোকজন যায়, সেটা দোষ কিন্তু ওই লোকগুলিই না, দোষগুলি আমাদের সিস্টেমে। কারণ আমরা এই যে ভাষার যে ব্যারিয়ার, এটা শুধু আরবি না, কিন্তু ইংরেজি, ইভেন মধ্যপ্রাচ্যের চাকরির জন্য। আমি একবার বেশ অনেক সময় কাটিয়েছিলাম কি বলে এটাকে, ওই কাতারের যে বিজনেস লাউঞ্জ, সেখানে একই কাজ করছে দুইজন ভারতীয়, দুইজন মানুষ, একজন ভারতীয় একজন বাঙালি, এই টেবিল পরিষ্কার করা এবং জিনিসগুলিকে পৌঁছে দেওয়ার ভিতরে। একজনের বেতন হলো 350, আরেকজনের বেতন হলো 1200 রিয়াল স্থানীয়। কেন? আমি তখন জিজ্ঞেস করলাম বিষয়টা কি। ভারতীয় ভদ্রলোক, তিনি ইন্টারভিউ দিয়ে চাকরি নিয়ে, সরাসরি চাকরি নিয়ে এসেছেন, আর বাঙালি যে ভদ্রলোক ওখানে চাকরি করছেন তিনি গেছেন কোনো একজন কফিলের মাধ্যমে। কফিল তাকে ওখানে নিয়োগ দিয়েছে, কফিল সেখানে কিন্তু 1200 রিয়াল পায়, তাকে 350 রিয়াল দেয়, কারণ 350 রিয়াল চুক্তিতে তিনি গেছেন। তা আমি বললাম যে তুমি কেন বাবা ইন্টারভিউ দিয়ে আসলে না? তখন তার মুখটা একটু কালো হয়ে গেল, যে ইন্টারভিউটা তো ইংরেজিতে হয়েছে, আমি তো ইংরেজি জানি। কত বড় তফাৎ আপনি খেয়াল করে দেখুন। এখন এটার দায় তো আমাদের। আমরা গত 30 বছরে দেশটাকে এই জায়গায় নিয়ে গেছি যে আমাদের লোকজন বাইরে যায় শুধু ওই কায়িক শ্রম দেওয়ার জন্য, আর কোনো ভালো কাজের জন্য তাদেরকে নেওয়া হয় না, একেবারেই নেওয়া হয় না তা না। হোটেলের ফ্রন্ট অফিসে আমি বাঙালিকে পেয়েছি, তার কিন্তু খরচ হয়েছে জাস্ট 30,000 টাকা, শুধু এয়ার ফেয়ার দিয়ে যেতে হয়েছে, আর কিচ্ছু করতে হয় না। কারণ সে ইন্টারভিউ দিয়ে গেছে এবং সে ইংরেজি বলতে পারে, তাকে ফ্রন্ট অফিসে তাকে দিয়ে এমন বিরাট কিছু আসে, জাস্ট একজন গ্র্যাজুয়েট। তো এই ভাষার যে সমস্যাটা, এটা আমাদের আছে। এবং আমাদের যেটা ইতিমধ্যে বলেছেন একজন, যে রেমিটেন্স দ্বিগুণ হতে পারতো, অবশ্যই পারতো, দ্বিগুণের চেয়ে বেশি হতে পারতো যদি এই একই সংখ্যক মানুষ দিয়ে। আমাদের সবচেয়ে কম পার ক্যাপিটাল রেমিটেন্স, এই কথা উঠে এসেছে ইতিমধ্যে, এটা আমরা সবাই জানি। এখানে আমাদেরকে প্রচুর কাজ করার আছে। এখন এনআরবিদের বর্তমান দায়িত্ব নিয়ে আমি আপনাদেরকে একটুখানি শুধু বলতে চাই। আপনারা খেয়াল করেছেন যে গত 4 মাসে কি প্রচন্ডভাবে বাংলাদেশ বিরোধী প্রচারণা সমস্ত পৃথিবীতে চলছে, এবং সেটার পুরোভাগে আছে কিন্তু ভারতের মিডিয়া। ভারতের মিডিয়ার যে রোল এবং যে অ্যাকসেপ্টেবিলিটি আছে সেটা আমরা জানি, যে তাদের যে রিচ আছে সেটা আমরা জানি, এবং তাদের যে বক্তব্য সেগুলোকে কিন্তু ভারতীয় ডায়াসপোরা পিক আপ করছে এবং সেটা বিভিন্ন দেশে সেটাকে প্রচারণা চালাচ্ছে। আমার মনে হয় এখানে আপনাদের একটি ভূমিকা পালন করার আছে, সেটা হলো যে তাদের যে অধিকাংশ তথ্য যে মিথ্যা, এটা আমরা সবাই জানি, অধিকাংশ মিথ্যা তথ্যের ভিত্তিতে বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চলছে। যে এখানে তাদের প্রচারণা দেখলে মনে হবে যে এখানে যুদ্ধাবস্থা বিরাজ করছে, হিন্দুদেরকে সমানে কচুকাটা করা হচ্ছে এবং তাদেরকে তাদের বাড়িঘর সব লুটপাট করে ফেলা হচ্ছে। এই ধরনের একটা ইমেজ তারা কিন্তু সৃষ্টি করার চেষ্টা করছে এবং সেটা প্রপাগেট করছে ভারতীয় ডায়াসপোরা সমস্ত পৃথিবীতে। এখানে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনাদের যেখানে যেটুকু সুযোগ আছে সেখানে আপনারা, এটা যে সম্পূর্ণ মিথ্যা একটা প্রচারণা চলছে, কোনো ঘটনা ঘটেনি তা না, কিন্তু যে কোনো বড় পরিবর্তনের ক্ষেত্রে কিছু ঘটনা ঘটে, কিন্তু যদি 10টি বাড়িতে আগুন দেওয়া হয়েছে তার মধ্যে 8টি কিন্তু মুসলমানের বাড়ি, সেটা কিন্তু বলা হচ্ছে না। 2টো হিন্দুর বাড়ি, যেটা তারা রাজনৈতিক পরিচয়ের কারণে হয়েছে, এটা তাদের কিন্তু ধর্মীয় পরিচয়ের কারণে হয়নি, কিন্তু সেটাকে প্রচারণা চালানো হচ্ছে না, চালানো হচ্ছে যে ওই 2টো হিন্দুর বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এখন এইখানে এই সঠিক অবস্থানটিকে তুলে ধরা, ডায়াসপোরা আমাদের যে আছেন, আমাদের যে এনআরবিরা আছেন, তাদেরকে আমি মনে করি যে তাদের এই দায়িত্বটা নিতে হবে। দেশের যে ইমেজ, এবং আমাদের ইমেজের সবচেয়ে বড় অ্যাম্বাসেডর হচ্ছেন
প্রফেসর ইউনূস। এমনকি তার বিরুদ্ধে পর্যন্ত কথাবার্তা বলা হচ্ছে উনি কিছু করছেন না ইত্যাদি ইত্যাদি। অথচ এরকম কোনো বিষয় কিন্তু এই সরকার মোটেই টলারেট করছে না। যেগুলো ঘটনা ঘটছে সেগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আমরা চেষ্টা করছি যে কোনো ঘটনা আসা মাত্র সেটার খোঁজখবর নিয়ে যেন প্রতিকার করা যায়। তো এই ডিসইনফরমেশন এবং মিসইনফরমেশনের মোকাবেলা করাতে আপনাদের একটা ভূমিকা আছে, সেটা আমি আপনাদেরকে একটু অনুরোধ করছি যে আপনারা পালন করুন। হয়রানি মিশনে, এয়ারপোর্টে, বিশেষ করে এয়ারপোর্টে, এটা আমি আপনাদেরকে শুধু এটুকু বলতে পারি যে এমনকি যে ঘটনাটার কথা সম্প্রতি ঘটেছে এটা অবিলম্বে এটার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আমি নিশ্চিত যে কালপ্রিট যে সে শাস্তি পাবে, কারণ এটা এ ব্যাপারে আমি এটুকু আপনাদেরকে বলতে পারি যে আমার কলিগ যারা আছেন কাউন্সিল অফ অ্যাডভাইজার্সে প্রত্যেকে এ ব্যাপারে অত্যন্ত সচেতন এবং তারা চান যে এই জিনিসটা যেন যথেষ্ট ইমপ্রুভ করা যায়। আমি জানি আমার পরিচিত জনেরাও বিভিন্ন সময় হয়রানির সম্মুখীন হয়েছেন। এই হয়রানি যাতে বন্ধ হয় আমরা একটা এনআরবিদের জন্য একটা লাউঞ্জও খোলা হয়েছে, মানে যারা বিদেশ থেকে আসেন কিছুদিন আগে। তো এইটুকুই যথেষ্ট নয়, আমি জানি আমাদের আরও অনেক কিছু করার আছে। আমি স্বীকার করছি যে হয়রানি হয়, সে হয়রানি দূর করার জন্য যথেষ্ট ব্যবস্থা এখনও নেওয়া হয়নি। আমরা চেষ্টা করছি যে যতটুকু পারা যায় যেন এই ধরনের হয়রানি থেকে মানুষ মুক্তি পান এবং যারা হয়রানির জন্য দায়ী তাদেরকে যেন আমরা শাস্তির সম্মুখীন করতে পারি, এই চেষ্টাও আমাদের থাকবে। রাজনীতি নিয়ে কিছু প্রসঙ্গ উঠেছে এখানে। রাজনৈতিক একটা অনিশ্চয়তা যখন দেখেন কেউ, তখন সেখানে কিন্তু ইনভেস্ট করতে আসতে চান না সহজে কেউ। কাজে এটা আমাদের জন্য একটা কঠিন কাজ সামনে এবং আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি একটি রোডম্যাপ এসে যাবে, তখন সহজে আস্থা ফিরে আসবে আমাদের যে বিদেশি বিনিয়োগকারীরা আছেন, ইনক্লুডিং এনআরবিরাও যাদের ব্যক্তিগত টাকা ইনভেস্ট করবেন তারা এনআরবি হলেও কিন্তু তারা ঝট করে এখানে আসবেন না নিশ্চয়তা না দেখলে। এটা স্বাভাবিক, কারণ আপনার অর্থের যে একটা নিরাপত্তা সেটা আপনাকে অবশ্যই দেখতে হবে, এটা অনস্বীকার্য। কাজেই এটা আমরা দেখছি এবং আমাদের লক্ষ্য তো একটা যে নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা যথাশীঘ্র সম্ভব, আমরা সেটা জানি এবং সেই লক্ষ্যেই এই সরকার কাজ করছে। একটা রোডম্যাপ এসে গেলে আমি জানি যে অনেকেই নিরাপদ বোধ করবেন এবং ইনভেস্টমেন্ট আসবে। সেই ইনভেস্টমেন্ট না আসলে আমাদের তো চলবে না, কারণ আমাদের যে বিপুল সংখ্যক মানুষ প্রতি বছর শ্রমবাজারে ঢুকছে, তাদের জন্য যদি এমপ্লয়মেন্ট সৃষ্টি করতে হয় শুধু তো বিদেশে পাঠিয়েই হবে না, দেশের মধ্যে সৃষ্টি করতে হবে। সেটার জন্য ইনভেস্টমেন্ট লাগবে এবং সেই ইনভেস্টমেন্ট নিয়ে এগিয়ে আসার জন্য অন্যদেরকে এনকারেজ করার জন্য আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারাও তাকাবেন যে রাজনৈতিক নিশ্চয়তা একটা আসছে কিনা। এই অনিশ্চয়তা থেকে আমরা খুব শীঘ্রই মুক্তি পাবো বলে আমরা আশা করছি এবং তখন এখানে বিনিয়োগের পরিবেশ আরও উন্নততর হবে এবং বিনিয়োগ আসবে, দেশে এমপ্লয়মেন্ট সৃষ্টি হবে এবং বিদেশেও যে সব যদি আমরা প্রকৃত অর্থেই আমাদের হিউম্যান রিসোর্সকে ডেভেলপ করতে পারি তাহলে বিদেশেও সুযোগ অনেক বেশি সৃষ্টি হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের জিডিপির 5% খরচ করা উচিত এডুকেশনে, 5% খরচ করা উচিত স্বাস্থ্যের পিছনে। এরপরে টাকা থাকলে অন্য কিছু করা, না থাকলে না করা। কিন্তু এই দুটো কাজ যদি আমরা করতে পারতাম আসলে কিন্তু আমাদের দেশ অনেক এগিয়ে যেতে পারতো অনেক সহজেই। ধন্যবাদ আপনাদের সবাইকে।